নির্যাতিতার পরিবারের দাবি মতো সূর্যপুরে পুলিশ আউটপোস্টের উদ্বোধন করলেন। দেখা করলেন সন্তানহারা পরিবারগুলোর সঙ্গে। আমরা প্রতিশ্রুতি দিই না, পূরণ করি। কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বারুইপুরে দাঁড়িয়ে বলেছিলেন 7 দিনের মধ্যে ফের আসবেন। 7 দিন নয়, 4 দিনের মাথায় শনিবার বারুইপুরে শুভেন্দু অধিকারী সূর্যপুরে নৃশংস নির্যাতনে নিহত নাবালিকার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলেন। এই একরত্তি বাচ্চা মেয়েটিকে যেভাবে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে নৃশংস অমানবিক খুন করা হয়েছে, তার পরিবার প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী এবং পুলিশকে সাহায্য করেছে, আমাদের কথা শুনেছে। আমরা পরিবারের প্রতি কৃতজ্ঞ। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। তারা পালিয়েও গেছিল অনেক দূরে দূরে, বসিরহাটে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে গেছিল। ওই একরত্তি ছোট্ট কন্যার শারীরিক নির্যাতনকারীরা, আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে। আমরা শাস্তির দাবি করেছি। একজন এনকাউন্টার হয়েছে, 4 জন বাকি আছে। যেটুকু আছে ওটুকু দোষীরা যেভাবে কঠোরভাবে যেন শাস্তি পায়, এটুকু আমি চাইছি। বললেন আমি দেখে নিচ্ছি, কোনো আপনার চিন্তা করতে হবে না। আপনার যদি কোনো সিকিউরিটির গার্ড লাগে তাও আমি দিয়ে দেবো। যা যা দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে নির্যাতিতার পরিবার থেকে করা হয়েছে, তার বাবা কথা বলছিলেন। তিনি জানালেন যে মেয়ের স্মৃতি হিসাবে যে স্কুলে সে পড়তো সেখানে একটি লাইব্রেরি করার জন্য এবং এই রাস্তায় সিসিটিভি লাগানোর জন্য তিনি অনুরোধ করেছেন। এখানে মোড়গুলোতে সিসিটিভি লাগানো এবং তার কন্ট্রোল রুম এখান থেকে করা, এই কাজগুলো তারা করবেন। আমি আশাবাদী যে পুলিশ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। গত মঙ্গলবার সূর্যপুরে গিয়ে পুলিশ আউটপোস্ট তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 4 দিনের মধ্যে আউটপোস্টের উদ্বোধন। নির্যাতিতার পরিবার এসপি অফিসে যুক্তিগ্রাহ্য একটা সাজেশন দিয়েছিল, সূর্যপুরে একটা আউটপোস্ট বানান। থ্যাঙ্কস টু হোম সেক্রেটারি শ্রীমতী সঙ্গমিত্রা ঘোষ মহোদয়া, থ্যাঙ্কস টু ডিজিপি মিস্টার সিদ্ধিনাথ গুপ্তা আইপিএস, মুখ্যমন্ত্রীর কাছে করা এই পরিবারের ইচ্ছাকে কার্যকর করে দিয়েছেন উইদিন 4 ডেজ। আমি সূর্যপুর আউটপোস্ট উদ্বোধন করলাম। এখানে 4 অফিসার, 2 SI, 2 ASI, মেল কনস্টেবল, 2 ফিমেল কনস্টেবল, 8 সিভিক ভলেন্টিয়ার্স, ওমেন হেল্প ডেস্ক, কন্ট্রোল রুম এখান থেকে করা। এই যে বিস্তর জায়গাটা রয়েছে এখানে তারা বসতে পারবেন। যারাই আসবেন আয় রুমের মধ্যে রয়েছে যে সিসিটিভি কন্ট্রোল রুম, যা ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। এই সেই ওমেন হেল্প ডেস্ক, এই যে ঘর প্রস্তুত করা হয়েছে, সেখানে মহিলাদের যে সমস্যা নিয়ে তারা আসবেন, তারা একান্তে মহিলা ইনচার্জের কাছে তাদের যে বক্তব্য তারা সেটা রাখতে পারবেন। এখানে ওয়াকিটকি যে ডেস্ক, সেখান থেকে তারা জানাতে পারবেন। এই আউটপোস্টের যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তিনি এখানে বসবেন। সরাসরি 24x7 তারা এখানে এসে তাদের সমস্যার সমাধান করতে পারবেন। এদিন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূর্যপুরে নাবালিকা গণধর্ষণ খুনের পর হওয়া অশান্তিতে পিটিয়ে মারা হয় ইন্দ্রজিৎকে। ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। রেডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, ইয়া কুছ আল্ট্রা লেফট ভি রহ সকতা হ্যায়। যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে। নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের খুনিদেরও, তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। নিহত ইন্দ্রজিতের পরিবারকে 25 লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছে রাজ্য সরকার। নিহত ইন্দ্রজিতের দাদাকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়া হয়েছে। ওর বাবা মার হাতে আমরা আজকে 25 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব থ্রু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। সূর্যপুর আউটপোস্টে তার ডিউটি। ডিএম কে ধন্যবাদ যে বাড়িটা ভেঙেছিল রিপেয়ার করে দিয়েছে 2 দিনের মধ্যে।
বাবার বার্ধক্য ভাতা, মায়ের অন্নপূর্ণা দুটোই ডিএম সাহেব চালু করে দিয়েছে। আমরা এই পরিবারের দায়িত্ব নিয়েছি। আমি বলেছি ভিডিও ফুটেজ দেখে রেল লাইনে যারা লোহার বিম ফেলছিল তারা কেউ ভারতপ্রেমী হতে পারে না, এটা রাষ্ট্রবিরোধী কাজ। ইন্দ্রজিতের খুনি এদের সঙ্গে প্যার মহব্বত হতে পারে না। আমাদের এই এলাকায় নজরদারি চলবে, দুটো বাড়িতে হাউস গার্ড থাকবে এবং আমরা আস্তে আস্তে আশা করব সবটা নর্মাল হয়ে যাবে এবং এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই রাজ্যে এই ধরনের কোনো কাজ যাতে না হয় দেখবেন। 25 লাখ টাকা দিয়েছে আর চাকরি দেওয়া হয়েছে যে ছেলের পাওয়ার অসুবিধা বড় ছিল কি সিভিক ভলেন্টিয়ারের। অনেক খুশি বাবা। বলে ঠিক আছে তোমাদের দিকে আমরা আছি এবং থাকবো, যা বিচার করবে মাথা পেতে নেবো। গত সোমবার বারুইপুরে আর এক মায়ের কোল খালি হয়েছিল। নাবালক ফুটবলার প্রসেনজিৎ বিশ্বাসকে খুনের অভিযোগ ওঠে। এদিন নিহত প্রসেনজিতের পরিবারের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী। বারুইপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক নাবালকের মৃত্যুর ঘটনায় পরিবারের সঙ্গে এসপি অফিসে এসে দেখা করেন মুখ্যমন্ত্রী। এখানে দু তিন দিন আগে একটা নাবালক বাচ্চার নৃশংস খুন হয়। আমি তার পরিবারের সঙ্গে মিট করলাম, ওর পরিবারকেও আমরা একটু অর্থ সাহায্য করলাম। ওর বাড়ির একটা ছেলেকেও আমরা একটা পুলিশকে এসপিকে রিকোয়েস্ট করেছি সিভিক ভলেন্টিয়ার একটা চাকরি দেওয়ার জন্য। 10 লক্ষ টাকা আমরা সিএম রিলিফ পাঠিয়েছি। 6 জনের নামে অভিযোগ করেছিল, 5 জন অ্যারেস্ট হয়েছে। তারা বিচার চান, আমরা বিচার দেওয়ার ব্যবস্থা করব। সাহায্য করে 10 লাখ টাকা আমার ছেলেকে চাকরি দেবে বলেছে, তাতে খুশি। নিউজ 18 বাংলা। এবার স্ক্যানারে খারিজি মাদ্রাসা। রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তরের নজরে 12 জেলার খারিজি মাদ্রাসা। বিশেষ নজর সীমান্তবর্তী জেলাগুলিতে। 21শে জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ। আপনারা ভুল পথে পরিচালিত করেছেন মুসলমানদের। কেন খাজেরি মাদ্রাসায় পাঠাবেন? কেন স্কুল কলেজে পাঠাবেন না? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। ক্ষমতায় আসার আগে বিজেপি বারবারই অভিযোগ করেছে তৃণমূল জামানায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অনুমোদনহীন মাদ্রাসা। অনেক ক্ষেত্রে এই মাদ্রাসাগুলো জাতীয় নিরাপত্তার কাছে উদ্বেগের হয়ে উঠছে বলেও দাবি করেছে পদ্ম শিবির। পালাবদলের পর এবার বিজেপি সরকারের স্ক্যানারে এই সব অনুমোদনহীন মাদ্রাসা, খারিজি মাদ্রাসা। রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তরের নজরে 12টি জেলার খারিজি মাদ্রাসা। বিশেষ নজর সীমান্তবর্তী জেলাগুলিতে। 21শে জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ নবান্নর। সূত্রের খবর, খারিজি মাদ্রাসাগুলোতে পরিদর্শনে যাবেন জেলার সরকারি অফিসাররা। প্রতি টিমে থাকবেন অন্তত 2 জন WBCS অফিসার। খতিয়ে দেখা হবে সরকারের ঠিক করে দেওয়া সিলেবাসে কি খারিজি মাদ্রাসাগুলিতে পড়াশোনা হচ্ছে, সরকারি প্রকল্পের সুবিধে কি খারিজি মাদ্রাসাগুলিতে দেওয়া হচ্ছে। আপনারা ভুল পথে পরিচালিত করেছেন মুসলমানদের। কেন খাজেরি মাদ্রাসায় পাঠাবেন? কেন স্কুল কলেজে পাঠাবেন না? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। সোমবার থেকে শুরু হচ্ছে খারিজি মাদ্রাসা পরিদর্শনের কাজ। বিশেষ নজর সীমান্তবর্তী জেলায়। কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। এছাড়াও নজরে 2 মেদিনীপুর, বীরভূম, হাওড়া, হুগলি। বাম আমলে যে 614টা মাদ্রাসা অনুমোদন পেয়েছিল সেটা হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা। হাই মাদ্রাসার সিলেবাস একেবারে মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসের মতো। এটা মাদ্রাসা বোর্ডের দ্বারা পরিচালিত। গোটা 15 বছরে তৃণমূল আমলে একটাও অনুদানপ্রাপ্ত অনুমোদিত মাদ্রাসা তৈরি হয়নি। 614টা যে মাদ্রাসা বললাম এটা হচ্ছে আধুনিক কারিকুলাম সম্পন্ন সরকারি অনুমোদিত অনুদানপ্রাপ্ত। বুঝে গেল? তারপরে তখনও বাম আমলেও আরো অনেক মাদ্রাসা ছিল যেগুলো খারিজি মাদ্রাসা বলে। সেই সংখ্যা হচ্ছে 7,000 প্রায়। সেগুলো বিদেশি টাকা, জাকাতের টাকা, ধর্মের নামে সংগৃহীত টাকা। কারো নজরদারি নেই, না মুসলমান সমাজের শিক্ষিত অংশের লোকের নজরদারি, না সরকারের নজরদারি। 2014-এ পূর্ব বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের পর চর্চার কেন্দ্রে উঠে আসে খারিজি মাদ্রাসা। এনআইএ দাবি করে
খাগড়াগড়ে গড়ে ওঠা খারিজি মাদ্রাসার অন্দরেই জঙ্গি জাল তৈরি হয়েছিল। 2014 সালে বর্ধমানের খাগড়াগড় কাণ্ডের সঙ্গে নাম উঠে এসেছিল শিমুলিয়ার এই মাদ্রাসার, ইউসুফের মাদ্রাসা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই সময়তে মাটির দেওয়ালে খড়ের চাল 4 কামরা বিশিষ্ট এই মাদ্রাসাতেই কিন্তু প্রশিক্ষণ দেওয়া হতো। এই মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল জঙ্গি যোগের, এবং এই মাদ্রাসার ভেতরে থাকা রান্নাঘর এবং বাথরুমের এখনও ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। কয়েক মাস আগে মুর্শিদাবাদ থেকে বাংলাদেশি জঙ্গি যোগের সন্দেহে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে আসাম এসটিএফ। তদন্তকারীদের দাবি ধৃতদের একজন খারিজি মাদ্রাসা চালাতো। এখন সরকার নিয়ন্ত্রণ কিভাবে করবে সেটা আমাদের জানা নেই, তবে সরকার যদি মনে করে যে আমরা নিয়ন্ত্রণ করে আমরা ভালো কিছু করব আর কি, তাতে ইসলামেরও খুব ভালো হয়, তাহলে সেটা ভালো হবে অবশ্য। হ্যাঁ, জঙ্গির সঙ্গে সন্দেহ লেগেছে তো জঙ্গি না, ও তো সাধারণ ছেলে। ছেলে তো আমার শুধু প্রাইভেটে কটা ছেলে পড়াইতো, হ্যাঁ মাদ্রাসায় ছেলে পড়াইতো, বাড়ি থেকে তুলে লেগেছে। শোনা যায় অতীতে এই খারিজি মাদ্রাসা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 2022-এ বলেছিলেন খারিজি মাদ্রাসাগুলি সন্ত্রাসবাদের আস্তানা। পরে অবশ্য বুদ্ধবাবু দাবি করেন তিনি এরকম কিছু বলেননি। বুদ্ধদেব বাবু ভট্টাচার্যের সেই দিনের কথা যদি আলিমুদ্দিন মেনে নিত, তাহলে আজকে পশ্চিমবঙ্গে র্যাডিক্যালাইজেশন যে পর্যায়ে গেছে এবং পশ্চিমবঙ্গের কারণে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা যেভাবে কম্প্রোমাইজড হয়ে গেছে সেটা হতো না। বুদ্ধদেব বাবুর সেদিনের সেই বক্তব্য সঠিক ছিল। দল সেই বক্তব্যকে গ্রহণ না করে কার্যত বিশ্বাসঘাতকতা করেছে। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে, যেটা বুদ্ধদেব ভট্টাচার্যের সময় কি জ্যোতি বসু সরকারের সময় থেকে শুরু হয়েছিল, যে যেভাবে মাদ্রাসার কোর্সটাকে মডার্নাইজ করা হয়েছে আধুনিক শিক্ষার মতন করে, সেইটা বরঞ্চ সবাই সাধুবাদ দিয়েছিলেন বামফ্রন্ট সরকার। আপনারা ভুল পথে পরিচালিত করেছেন মুসলমানদের। কেন খাজেরি মাদ্রাসায় পাঠাবেন? কেন স্কুল কলেজে পাঠাবেন না? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। তৃণমূল কংগ্রেসের সরকারের সময়ও এই খারিজি মাদ্রাসাগুলির কোনো পরিবর্তন হয়নি, আর এবার পালা বদলের পর বাংলায় বিজেপি সরকারের নজরেই এই খারিজি মাদ্রাসা। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। খারিজি মাদ্রাসা প্রথাগত অবস্থার বাইরে। খারিজি মাদ্রাসায় প্রথাগত শিক্ষা হয় না। খারিজি মাদ্রাসায় শুধুই ধর্ম শিক্ষা। বিদেশি টাকায় চলে অধিকাংশ খারিজি মাদ্রাসা, দাবি শিক্ষক কাজী মাসুম আখতারের। খারিজি মাদ্রাসা বলতে একটা জনগোষ্ঠী যারা গোষ্ঠীর বাইরে গিয়েছিল, ইসলামিক ইতিহাস আছে আর কি। খারিজি মানে বাইরে, প্রথাগত ব্যবস্থার বাইরে, এখানে প্রথাগত শিক্ষার বাইরে। সাধারণ যে শিক্ষা আমাদের হয় সেই শিক্ষা নয়, এটা অন্য ধরনের শিক্ষা। যেভাবে শিক্ষাটা নেওয়া হয় সেটাও নয়, অন্যরকম শিক্ষা। ছেলেমেয়েরা যে সাধারণ যে শিক্ষা নেয় সেই শিক্ষার বাইরে যখন শুধুমাত্র ধর্ম শিক্ষার জন্য শিক্ষাকে দান করা হয় সিস্টেমের বাইরে গিয়ে, এটা হচ্ছে খারিজি। 614টা যে মাদ্রাসা বললাম, এটা হচ্ছে আধুনিক কারিকুলাম সম্পত সরকারি অনুমোদিত অনুদান মিটে গেল। তারপরে তখনও বাম আমলেও আরো অনেক মাদ্রাসা ছিল যেগুলো খারিজি মাদ্রাসা বলে, সেই সংখ্যা হচ্ছে 7,000 প্রায়। সেগুলো বিদেশি টাকা, জাকাতের টাকা, ধর্মের নামে সংগৃহীত টাকা। ছাত্ররা সাধারণত ওই খারিজি মাদ্রাসাতেই থাকে, ওখানেই খাওয়া দাওয়া করে, ওরাই লোকের কাছে গিয়ে ভিক্ষা চায়, বাড়ি বাড়ি গিয়ে আলু চাল নিয়ে আসে। দারিদ্রের জীবন, কারো নজরদারি নেই, না মুসলমান সমাজের শিক্ষিত অংশের লোকের নজরদারি, না সরকারের নজরদারি। ফলে ওরা একেবারে যে শেখে ওই কোরআন হাদিস, উন্নত মানে কোনো শিক্ষা নেই, উন্নত মানও নেই, মার্গতাও নেই, স্কুলের কাঠামো নেই, শিক্ষকও নেই। সীমান্তবর্তী মাদ্রাসা সন্ত্রাসবাদের আখড়া মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অতীতের একাধিক ঘটনা তারই প্রমাণ, দাবি শিক্ষক কাজী মাসুম আখতারের। বুদ্ধদেব ভট্টাচার্য তিনি একটা মন্তব্য করেছিলেন। তার মন্তব্য ছিল এই যত মাদ্রাসাগুলো, যে মাদ্রাসাগুলোর কথা আমরা বলছিলাম এতক্ষণ ধরে,
সেই মাদ্রাসা সমস্ত খারিজি মাদ্রাসার কথাই তিনি বলেছেন, এগুলো নাকি জঙ্গি তৈরির আতুর। উনি বলেছিলেন সীমান্তবর্তী মাদ্রাসাগুলো সন্ত্রাসবাদের আখড়া। কারণ হচ্ছে এই উপমহাদেশে যত সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে দেখা গেছে উচ্চশিক্ষিত লোকও যেমন ছিল, এই সকল মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা ছিল, মাদ্রাসার ছাপ ছাত্র। এই মাদ্রাসাগুলো কারা? এই মাদ্রাসা তৈরি করেছিল কে? প্রয়োজনে তৈরি করা হয়েছিল। পাকিস্তান আমরা দেখেছি, আফগানিস্তানে দেখেছি, পশ্চিমবঙ্গে দেখেছি, এই খাগড়াগড়ে দেখেছি, আমাদের বর্ধমান বিস্ফোরণ আমরা সব জানি। সরকার দু ধরনের মাদ্রাসার জন্য ইতিমধ্যে এনকোয়ারি করতে গেছে। একটা খারিজ মাদ্রাসা, আর কিছুদিন আগে ওই মানে অনুমোদিত অথচ আনএডেড যে প্রায় 500টার মতো মাদ্রাসা আছে, সেইগুলো তারা এডেড মানে পয়সা চেয়েছে, এডেড হতে চেয়েছে, তাদের ওখানে নজরদারি করতে গেছে। বিনিয়োগের পথ সহজ করতে এবার জমি কিনবে সরকার। ডানকুনি থেকে জমি নীতি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বদলের বাংলায় বিপুল বিনিয়োগ, 600 কোটি বিনিয়োগ লাক্সকোজির। কোন ইন্ডাস্ট্রি ডাইরেক্ট পারচেজ করে আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি। প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আমরা আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ড ওভার করব। ল্যান্ড সিলিং পলিসি একদম চেঞ্জ করে দেব। বিনিয়োগকারীরা বলেন, বাংলায় বড় শিল্পের পথে অন্যতম বাধা ছিল জমি। তৃণমূল আমলে ল্যান্ড ব্যাংক ছিল নামেই, সেই ব্যাংকে জমি মিলত না। ব্যবসার জন্য জমি জোগাড় করতে হতো বিনিয়োগকারীকে, ফলে বড় শিল্পের পথ কঠিন ছিল। বদলের বাংলায় জমি নীতিতে বড় বদল। এবার জমি কিনবে সরকার, সেই জমি তুলে দেবে বিনিয়োগকারীর হাতে। কোন ইন্ডাস্ট্রি ডাইরেক্ট পারচেজ করে আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি, যে পলিসি দিয়ে আমরা বিএসএফ কে বর্ডারে ল্যান্ড দিচ্ছি, রেলকে জমি কিনে দিচ্ছি, এনএইচ কে জমি কিনে দিচ্ছি, নতুন এয়ারপোর্টের জমি কিনে দিচ্ছি। একইভাবে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আমরা আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ড ওভার করব। ল্যান্ড সিলিং পলিসি একদম চেঞ্জ করে দেব। 100 কোটি টাকার বেশি যারা ইনভেস্ট করবেন, কোন পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে পারমিশন নিতে হবে না। যত গন্ডগোল ওইখানে, যত দাদাগিরি ওইখানে, যত হ্যারাসমেন্ট ওইখানে। যারা 100 কোটি টাকার বেশি ইনভেস্ট করবেন তাদের সেন্ট্রালি সিঙ্গেল উইন্ডো সিস্টেমে WBITDC, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট আপনাদের এনওসি লাইসেন্স দেবে। বদলের বাংলায় বিপুল বিনিয়োগ, 600 কোটি টাকা বিনিয়োগ লাক্সের। হুগলির ডানকুনিতে শনিবার লাক্সের হুঁশিয়ারি কারখানার সম্প্রসারণের ভূমি পুজো হলো। পশ্চিম বাংলার শিল্পের যে ক্যাপ, সেই ক্যাপে পালক লাগা আজ শুরু হলো। সম্মানীয় মুখ্যমন্ত্রী বলছিলেন যে পুজোর আগে এটার পরে আরো 5টা হবে। গত 5 দশক অবহেলার জন্যে, এমফেসিস না দেওয়ার জন্যে, কাজ না করার জন্যে আজকে এই শিল্পের খরা। অপমানিত হয়ে বাংলা থেকে যে সমস্ত শিল্পপতিরা চলে গেছে, তার মধ্যে টাটা আছে, তার মধ্যে আদিত্য বিড়লা গ্রুপ আছে, 688টি ছোট বড় মাঝারি শিল্পপতি আছে। পশ্চিম বাংলার জন্য যদি প্রয়োজন পড়ে তাদের কাছে গিয়ে বাংলার স্বার্থে আমি যাব এবং হাতে পায়ে ধরে সেই সমস্ত শিল্পপতিদের এই বাংলায় ফিরিয়ে আনার জন্য তাদের কাছে অনুরোধ করব। আমরা তো দলের প্রতিনিধি, শুধু আপনাদের কাছে এটুকুনি বলতে এসেছি যে নিশ্চিত থাকুন, টাটাও আসবে, বাটাও আসবে, রিলায়েন্সও আসবে, আদানিও আসবে। ইসরায়েল থেকেও বিনিয়োগ হবে, সিলিকন ভ্যালির বিনিয়োগ হবে, মিউনিক থেকে বিনিয়োগ হবে, লন্ডন থেকে বিনিয়োগ হবে। সারা পৃথিবীর শিল্পপতিরা, সারা পৃথিবীর অনাবাসী ভারতীয়রা
তারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবেন। পশ্চিমবঙ্গকে 1 নম্বরে পৌঁছে দিতে হবে। আমাদের সুস্থ প্রতিযোগিতায় পিছনে সরিয়ে দিতে হবে মহারাষ্ট্র, গুজরাটকে, তার উপরে আমরা পৌঁছে যাব। আমরা চাই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চলুক, বিজেপির সরকার নয়। আমরা শিল্পপতিদের কাছে বার্তা দিয়েছি, কোনো এক্সট্রাকশন নেই, আমরা করতে দেব না পশ্চিমবঙ্গে। আমাদের দলের পতাকা নিয়ে, আমাদের দলের ট্রেড ইউনিয়নের নাম করে কেউ কোনো কারখানার দরজা বন্ধ করতে পারবেন না। মিলিটেন্ট ট্রেড ইউনিয়ন চলবে না, কিন্তু তার সঙ্গে শ্রমিকের স্বার্থকেও আপনারা যারা মালিক পক্ষ আছে আপনাদের রক্ষা করতে হবে। এই নতুন যে আমরা ইউনিটটা লাগাচ্ছি, ফ্যাক্টরিটা লাগাচ্ছি, মিনিমাম আমরা চেষ্টা করছি কি 8 থেকে 9,000 ফ্যামিলিটা এখানে যোগে যাবে। লেকিন এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি কি ভবিষ্য বাঙালি এখন খুব ভালো। আর আমার আমার সিএম সাহেব এসছে, সবাই এসছে, ওনার সবার একটাই কথা আছে, ইন্ডাস্ট্রির জন্য আমরা সব কিছু করবো। যে গাড়িটা 40 স্পিডে চলছিল ওটা 100 হয়ে গেছে। আপনি 2 বছর দেখুন, পুরো বাঙাল সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে। সবাই ইন্ডাস্ট্রিকে মিলিয়ে বাঙালকে নাম্বার 1 করতে হবে। নিউজ 18 বাংলা। মহাকাশে ঘর বানাবে ভারত। ঘরের নাম ভারতীয় অন্তরিক্ষ স্টেশন। এই স্পেস স্টেশন থেকে মহাকাশ গবেষণা করবেন বিজ্ঞানীরা। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে স্পেস স্টেশন বানানোর প্রাথমিক কাজ শুরু হয়েছে আগেই। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লক্ষ্য এবার মহাকাশ। भारत अब स्पेस में अपना गगनयान भेजने की तैयारी कर रहा है। भारत अब अपना स्पेस स्टेशन बनाने के लक्ष्य पर चल रहा है। ভারতীয় অন্তরিক্ষ স্টেশন 140 কোটি ভারতীয়র স্বপ্ন, গর্ব। মহাকাশে ভারতের নিজের ঘর, গবেষণাগার। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তি ব্যবহার করে মহাকাশে ঘর বানানোর লক্ষ্য নিয়েছে ইসরো। We are working on a plan to develop Bharati Antariksha Station. There was a question itself. Our space station is named as Bharati Antariksha Station, and we will be starting to launch its first module by 2028 for completion of 5 modules by 2035 to have human habitat. 2019 সাল থেকে এই প্রজেক্ট নিয়ে কাজ করছে ইসরো। তৎকালীন ইসরো চেয়ারম্যান জি মাধবন নায়ারের সময় থেকে কাজ শুরু হয়। স্পেস স্টেশন মানে মহাকাশের সার্ভিস স্টেশন। বাসযোগ্য কৃত্রিম উপগ্রহ, মহাকাশের বৈজ্ঞানিক গবেষণাগার ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উপরে অবস্থান করবে। নিম্ন কক্ষপথে পৃথিবীর চারপাশে ঘুরবে। মহাকাশযানের মাধ্যমে বিজ্ঞানীরা এই স্টেশনে পৌঁছবেন। স্পেস স্টেশনে মহাকাশযান ডকিং এর ব্যবস্থা থাকবে। মহাকাশ স্টেশনের কথা বললেই আন্তর্জাতিক স্পেস স্টেশনের কথা বলতে হবে। আন্তর্জাতিক স্পেস স্টেশন আন্তর্জাতিক সহায়তায় কাজ করে। আমেরিকার নাসা, রাশিয়ার রসকসমস, জাপানের জাক্সা, কানাডার সিএসএ এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির যৌথ উদ্যোগে কাজ হয়। পৃথিবীকে প্রতিদিন 16 বার প্রদক্ষিণ করে এই আন্তর্জাতিক স্পেস স্টেশন। 2000 সাল থেকে বাসযোগ্য। এখানে বিজ্ঞানীরা জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান এবং আবহাওয়া সহ বিভিন্ন বিষয়ে গবেষণা করেন। আন্তর্জাতিক স্পেস স্টেশনের মেয়াদ 2030 সাল পর্যন্ত। পরবর্তীতে এটিকে প্রশান্ত মহাসাগরে আছড়ে ফেলে ধ্বংস করার পরিকল্পনা। এই আন্তর্জাতিক স্পেস স্টেশনেই কাজ করেছেন সুনিতা উইলিয়ামস, ভারতের শুভাংশু শুক্লা। এই স্পেস স্টেশনেই কিছুদিন কাটিয়ে এসেছেন। ভারতীয় অন্তরিক্ষ স্টেশন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে। এখানে অন্য কোনো দেশের কোনো রকম সহায়তা ও অংশীদারিত্ব থাকবে না। সেক্ষেত্রে মহাকাশে নিজের স্পেস স্টেশন বানাতে পারলে মহাকাশ গবেষণায় এক লাফে অনেকটাই এগিয়ে যাবে ভারত। কাজটা সহজ নয়, সময়ও লাগবে অনেক। প্রস্তুতিগত মেন জিনিস হচ্ছে স্পেস স্টেশন একটা বিশাল একটা যন্ত্র, সেটা আমরা একবারে কখনো নিয়ে যেতে পারি না। সেই ফুটবল ফিল্ডের মতো জিনিসটাকে যদি নিয়ে যেতে হয় অন্তত 200-300 পার্টসে নিয়ে যেতে হবে এবং পিস বাই পিস সেগুলোকে গিয়ে ডকিং করে করে ধীরে ধীরে মডিউলার ওয়েতে আস্তে আস্তে বাড়াতে হবে। ইন্ডিয়ার কেসে এই পর্যন্ত ডকিংয়েরটায় ইন্ডিয়া কিন্তু একবার ডকিং করেছে, স্প্যাডেক্স যেটা প্রোগ্রামটা গত বছর ফেব্রুয়ারির দিকে, কিন্তু এই স্প্যাডেক্স প্রোগ্রামে কিন্তু মানুষ যাতায়াত করেনি। ডকিং আনডকিংটা একদম
মানে সড়গড় হতে হবে, কারণ একের পর এক যাচ্ছে, তারা গিয়ে কিন্তু ওয়েট করতে পারবে না, তাদেরকে ওরা ডকিং করিয়ে জিনিসটাকে মডিউলার ওইতে কানেক্ট করিয়ে আবার ফিরে আসতে হবে। কঠিন, নিঃসন্দেহে কঠিন, সময় সাপেক্ষ, কিন্তু এই মিশনে ভারতকে এগিয়ে নিয়ে যাবে আগের মিশনগুলোর সাফল্য। 2013 সাল মিশন মঙ্গলযান, 2017 সাল এক রকেটে 104টি উপগ্রহ উৎক্ষেপণ, 2023 সাল চন্দ্রযান 3, চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে ইতিহাস গড়েছিল ভারত। চন্দ্রযান 3-এর সেই সাফল্যে গোটা বিশ্বে প্রশংসিত হয়েছিল দেশের মহাকাশ গবেষণা। তবে সেই সাফল্যেই থেমে থাকতে রাজি নয় ভারত। এবার লক্ষ্য আরও বড়। মহাকাশে মানুষ পাঠানোর জন্য গগনযান অভিযানের প্রস্তুতির পাশাপাশি নিজস্ব মহাকাশ স্টেশন তৈরির দিকে এগোচ্ছে দেশ। মহাকাশে হবে ভারতের নিজের ঘর, ভারতীয় अंतरिक्ष स्टेशन। भारत अब स्पेस में अपना गगनयान भेजने की तैयारी कर रहा है। भारत अब अपना स्पेस स्टेशन बनाने के लक्ष्य पर चल रहा है। न्यूज 18 बांग्ला। সবচেয়ে ক্ষমতাশালী নীতা আম্বানি ফরচুন ইন্ডিয়ার তালিকার শীর্ষে। নীতা আম্বানি সবচেয়ে ক্ষমতাশালী মহিলাদের তালিকায় নীতা আম্বানি। রিলায়েন্স ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারপারসন নীতা আম্বানি। রিলায়েন্স ফাউন্ডেশনে উপকৃত প্রায় 3 কোটি শিশু। ফাউন্ডেশনের ইতিবাচক প্রভাব 10 কোটি মানুষের উপরে।